গুড মর্নিং ক্লাস। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। ওয়েলকাম টু রাইট স্মার্ট একাডেমি। আর আমি রয়েছি তোমাদের সাথে জিওগ্রাফির সুমন স্যার। স্টুডেন্ট, আজকে কিন্তু আমরা তোমাদের বইতে নতুন যে একটা অধ্যায় রয়েছে, নবম অধ্যায় উত্তর আমেরিকা, সেই উত্তর আমেরিকা সম্পর্কে কিন্তু বিস্তারিত জানব। গত ক্লাসে আমরা কি জেনেছিলাম যে ভারত ও তার প্রতিবেশী দেশের যে সম্পর্ক, সেই চ্যাপ্টারটা কিন্তু শেষ করেছি, তাই তো? আজকে আমরা আহ, উত্তর আমেরিকা মহাদেশ। দেখো, পৃথিবীতে কিন্তু 7টা মহাদেশ রয়েছে, তোমরা সকলেই প্রায় জানো। বৃহত্তম মহাদেশটির নাম কি বলতো? ভেরি গুড। বৃহত্তম যে মহাদেশটি রয়েছে তার নাম এশিয়া মহাদেশ, এবং ক্ষুদ্রতম যে মহাদেশ তার নাম কিন্তু হলো ওশিয়ানিয়া মহাদেশ, তাই তো? আচ্ছা, এবারে পৃথিবীর তৃতীয় বৃহত্তম যে মহাদেশ, সেই তৃতীয় বৃহত্তম মহাদেশের নাম হলো উত্তর আমেরিকা। সেই উত্তর আমেরিকার সীমানা, দৈর্ঘ্য, প্রধান নদী, উচ্চতম শৃঙ্গ এবং সেখানকার প্রাকৃতিক পরিবেশ, এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টুকু সম্পর্কে আজকের আমাদের ক্লাস। তার আগে গত ক্লাসে তোমরা কেমন পড়াশোনা মনে রেখেছো, ভারত ও তার প্রতিবেশী দেশের সম্পর্ক থেকে কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের সাথে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে কেউ আমাকে বলো তো যে ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি? ভেরি গুড। ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কিন্তু রয়েছে 8টি, তাই তো? আচ্ছা, প্রতিবেশী দেশ ভারতের কোনটা কোন দিকে রয়েছে? পূর্ব দিকে দুটি প্রতিবেশী দেশের নাম তোমরা বলো দেখি। বাহ, খুব ভালো বলেছো যে পূর্ব দিকের দুটি প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ এবং মায়ানমার, তাই তো? এই বাংলাদেশের সাথে কিন্তু ভারতবর্ষের সীমানা বা স্থলভাগের যে সীমানা রয়েছে সেটি কিন্তু সর্বাধিক। অন্যান্য দেশের যে সীমানা তার থেকে কিন্তু অনেকটা বেশি রয়েছে কার সাথে? বাংলাদেশের সাথে। বাংলাদেশ এমন একটি দেশ যার 3 দিকে কিন্তু ভারত দ্বারা আবদ্ধ, অর্থাৎ বাংলাদেশের 3 দিকে রয়েছে ভারতবর্ষ, কেবলমাত্র দক্ষিণ দিকে কি রয়েছে না বে অফ বেঙ্গল বা বঙ্গোপসাগর, তাই তো? মনে আছে তোমাদের নিশ্চয়ই। আচ্ছা, উত্তর দিকে কয়েকটি প্রতিবেশী দেশের নাম বলো। চীন, নেপাল, ভুটান কিন্তু ভারতবর্ষের উত্তর দিকের প্রতিবেশী দেশ। উত্তর পশ্চিম দিকেও দুটি প্রতিবেশী দেশ রয়েছে ভারতবর্ষের, তাদের নাম কি? ভেরি গুড, পাকিস্তান আর আফগানিস্তান, তাই তো? আচ্ছা, এবং দক্ষিণ দিকেও কিন্তু ভারতের প্রতিবেশী দেশ রয়েছে দুটি, যার সাথে ভারতবর্ষ কিন্তু সম্পূর্ণরূপে জলপথের মাধ্যমে ব্যবসা বাণিজ্য করে। কোন দুটি দেশ? মালদ্বীপ আর হলো শ্রীলঙ্কা। এই শ্রীলঙ্কা এবং ভারত একটা প্রণালী দ্বারা কিন্তু বিচ্ছিন্ন। সেই প্রণালীর নাম কি? অর্থাৎ ভারত এবং শ্রীলঙ্কাকে বিচ্ছিন্ন করেছে কোন প্রণালী? একদম ঠিক, যে পক প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে কিন্তু বিচ্ছিন্ন করেছে, তাই তো? আচ্ছা, এটা গেল বিভিন্ন দেশের যে 8টি দেশ তোমাদের বললাম তাদের সীমানা ভারতের কোনটা কোন দিকে রয়েছে। ভারতে 3 দিক কিন্তু জল দ্বারা বেষ্টিত আবার, এবং একদিকে রয়েছে হিমালয় পর্বত। এই হিমালয় পর্বত কোন দিকে রয়েছে ভারতের? উত্তর দিকে রয়েছে, খুব ভালো বলেছো। তাহলে দক্ষিণ দিকে কোন মহাসাগর রয়েছে? ভারত মহাসাগর। তাহলে ভারতের দক্ষিণে রয়েছে ভারত মহাসাগর। পূর্ব দিকে রয়েছে কোন সাগর? বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর। এবং পশ্চিম দিকে কিন্তু রয়েছে ভারতবর্ষের আরব সাগর। স্থলভাগ দ্বারা বেষ্টিত ভারতের দুটি প্রতিবেশী দেশের নাম বলতো, সম্পূর্ণ স্থলভাগ দ্বারা বেষ্টিত। ভেরি গুড, নেপাল এবং ভুটান। এই নেপাল এবং ভুটান যে দেশটার কথা তোমাদের বললাম, এই দুটি দেশ কিন্তু সম্পূর্ণরূপে বৈদেশিক বাণিজ্যের জন্য ভারতের যে পশ্চিমবঙ্গের কলকাতা বন্দর রয়েছে, সেই কলকাতা বন্দরের উপরে কিন্তু নির্ভরশীল। যেহেতু কোনো সমুদ্র বন্দর এই দুটি দেশে নেই, তাই ব্যবসা বাণিজ্যের জন্য কিন্তু কলকাতা বন্দরের উপরে নির্ভর করে থাকতে হয়, তাই তো? আচ্ছা,
আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ, সেই পশ্চিমবঙ্গের সাথে কিন্তু প্রতিবেশী 3টি দেশের সীমানা রয়েছে। সেই 3টি দেশ কি কি তোমরাই বলো। বাহ, খুব ভালো বলেছো যে প্রতিবেশী দেশ 3টির মধ্যে বাংলাদেশ, ভুটান এবং নেপাল, এই 3টের সাথে কিন্তু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গের সীমানা রয়েছে। আরো একটি রাজ্য রয়েছে যার সাথে কিন্তু 3টি দেশের সীমানা রয়েছে। কোন রাজ্যটি বলো তো? সিকিম। ভুটান, নেপাল এবং চীন, এই 3টি দেশের সীমানা কিন্তু সিকিম রাজ্যের সাথেও ভাগ করেছে ভারতবর্ষের যে রাজ্য, তার নাম হলো সিকিম রাজ্য। আরব সাগরকে স্পর্শ করেছে এমন একটি দেশের নাম বলো তো, প্রতিবেশী দেশ। ভেরি গুড। উত্তর পশ্চিম দিকে যে পাকিস্তান রয়েছে দেশটি, সেই পাকিস্তানের সাথে কিন্তু আরব সাগরের সীমানা রয়েছে। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে আমরা সার্ক পড়েছিলাম। সার্কের ফুল ফর্ম কি বলতো? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। অর্থাৎ বিশ্বের এই যে 8টি দেশ রয়েছে, এই 8টি দেশ এশিয়া মহাদেশের দক্ষিণ দিকে অবস্থান করছে। সেই দক্ষিণ দিকের সাউথ এশিয়ান অর্থাৎ দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশ নিয়ে কিন্তু এটি গঠিত হয়েছে সার্ক। কি উদ্দেশ্যে গঠিত হয়েছে? মূলত শান্তি, স্থায়িত্ব এবং অর্থনৈতিক উন্নতির জন্য এই সার্ক কিন্তু গঠন করা হয়েছে। কত সালে? 1985 সালে। গঠিত হয়েছিল কোথায়? না, বাংলাদেশের রাজধানী রয়েছে ঢাকা, সেই ঢাকা শহরে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল সার্ক। সার্কের সদর দপ্তর কোথায়? ভেরি গুড। সার্কের সদর দপ্তর কিন্তু হলো কাঠমান্ডুতে, তাই তো? আচ্ছা, এরপরে আমরা নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং পাকিস্তান, এই 6টি প্রতিবেশী দেশ সম্পর্কে কিন্তু আমরা অল্প বিস্তর জেনেছিলাম। তোমরা আমাকে বলো নেপালের উচ্চতম শৃঙ্গের নাম কি? ভেরি গুড। নেপালের উচ্চতম যে শৃঙ্গ, তার নাম কিন্তু হলো মাউন্ট এভারেস্ট। শুধু নেপাল নয়, পৃথিবীর উচ্চতম শৃঙ্গ কিন্তু হলো মাউন্ট এভারেস্ট, যার উচ্চতা 8,848 মিটার। মনে থাকবে তোমাদের? আচ্ছা, বলতো কাকে বজ্রপাত সহ প্রবল বৃষ্টিপাত হয় বলে বজ্রপাতের দেশ বলা হয়? ভেরি গুড। ভুটান দেশটিকে কিন্তু বজ্রপাতের দেশ বলা হয়। এই ভুটান দেশ যে প্রধান শিল্প, সেই শিল্প কি বলতো? ফল প্রক্রিয়াকরণ শিল্প। অর্থাৎ জ্যাম, জেলি এই যে উৎপন্ন হয়, এগুলো কিন্তু কলকাতা বন্দরের মাধ্যমে সারা বিশ্বে কিন্তু রপ্তানি করা হয়। আর এই ফল প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে ভুটান কিন্তু প্রচুর বৈদেশিক যে অর্থ, সেটা কিন্তু উপার্জন করে। নেপালের প্রধান শিল্প কি? পর্যটন শিল্প। প্রাকৃতিক দিক দিয়ে সুন্দর একটি দেশ হলো নেপাল। এভারেস্ট সহ পৃথিবীর আরো বড় 8টি যে উচ্চতম শৃঙ্গ 10টির মধ্যে সব থেকে, তার মধ্যেই 8টি কিন্তু নেপালে অবস্থিত। সারা পৃথিবীর যে পর্বতারোহী মানুষ রয়েছে, তারা কিন্তু নেপালে পর্বত আরোহণের জন্য প্রতি বছর ভিড় জমায়। এবং বৈদেশিক যে মুদ্রা আহরণের বৃহত্তম উৎস নেপালের হলো এই পর্যটন শিল্প। মনে থাকবে? ভেরি গুড। তোমরা বাংলাদেশ সম্পর্কেও পড়েছো, আমাদের পূর্ব দিকের একটি প্রতিবেশী দেশ, তাই তো? তাহলে বাংলাদেশের প্রধান শিল্প কি? তোমাদের নিশ্চয়ই মনে আছে, পাট শিল্প। খুব ভালো বলেছো। আহ, পাট শিল্প বাংলাদেশে কিন্তু ব্যাপক উন্নত। অর্থাৎ সারা বিশ্বের মধ্যে পাট উৎপাদনে বাংলাদেশ কিন্তু প্রথম স্থান অধিকার করে। দ্বিতীয় স্থানে কে রয়েছে বলতো? ভারতবর্ষ। তবে উৎকৃষ্ট যে পাট, সেই উন্নত মানের পাটটা কিন্তু বেশি উৎপন্ন হয় বাংলাদেশে। বাংলাদেশ তেমনভাবে কিন্তু খনিজ শিল্প বিকাশ ঘটেনি, কারণ খনিজ শিল্পের অভাব বাংলাদেশে লক্ষ্য করা যায়। এর পরিবর্তে সেখানে কুটির শিল্প, তাঁত শিল্প, এগুলো কিন্তু দিনের পর দিন উন্নতি লাভ করেছে। বাংলাদেশ মূলত কৃষি প্রধান একটি দেশ, যার প্রধান প্রধান কৃষিজ ফসল কি বলতো? ধান, গম, তারপরে ভুট্টা, জোয়ার, কার্পাস, চা, আখ, এগুলো কিন্তু হলো বাংলাদেশের প্রধান প্রধান কৃষিজ ফসল।
কুটির শিল্প, সেই কুটির শিল্পও কিন্তু উন্নত একটি দেশ হলো বাংলাদেশ। এরপরে বলতো, কাকে বা কোন দেশকে পদ্মরাগমণির দেশ বলা হয়, বা পদ্মরাগমণি বিখ্যাত কোন দেশের? একদমই ঠিক বলেছো, যে মায়ানমারকে কিন্তু বলা হয় পদ্মরাগমণি বা বিখ্যাত যে সব রত্ন রয়েছে সেই রত্নের দেশ। এছাড়া মায়ানমারকে মন্দির ও প্যাগোডার দেশও বলা হয়। প্রচুর বৌদ্ধ ধর্মের মানুষ কিন্তু এই দেশে রয়েছে, যার জন্য প্রচুর পরিমাণে কিন্তু প্যাগোডাও লক্ষ্য করা যায়। মায়ানমারের যে প্রধান নদী তার নাম কি? ইরাবতী নদী। খুব ভালো বলেছে, যে ইরাবতী নদী হলো মায়ানমারের প্রধান নদী। মায়ানমার খনিজ সম্পদ এবং বনজ সম্পদ এই দুটিতে কিন্তু সমৃদ্ধ একটি দেশ। অর্থাৎ মূল্যবান রত্ন যেমন পাওয়া যায়, সাথে সাথে টিন, টাংস্টেন, এছাড়া খনিজ যে তেল, এগুলো কিন্তু ইরাবতী নদীর অববাহিকা অঞ্চলে প্রচুর পরিমাণে পাওয়া যায়। এরপর আমরা পড়েছিলাম শ্রীলঙ্কা। বলতো, শ্রীলঙ্কার অর্থকারী ফসলের নাম কি? গত ক্লাসেই কিন্তু তোমরা জেনেছো এটা। ভেরি গুড। শ্রীলঙ্কার অর্থকারী ফসলের নাম কিন্তু হলো নারকেল। উপকূলবর্তী অঞ্চলে প্রচুর পরিমাণে কিন্তু নারকেল উৎপন্ন হয় শ্রীলঙ্কাতে। ঠিক আছে, তাই অর্থকারী ফসল হলো শ্রীলঙ্কা। এছাড়া শ্রীলঙ্কার যে অধিবাসীরা মূলত কৃষিকাজের উপরে কিন্তু তাদের জীবিকা নির্বাহ করে থাকে। দারুচিনির দ্বীপ কাকে বলা হয়? এটাও কিন্তু শ্রীলঙ্কাকে বলা হয়। কেন? প্রচুর পরিমাণে দারুচিনি কিন্তু এই শ্রীলঙ্কা থেকে উৎপন্ন হয়। এছাড়া গোলমরিচ, লবঙ্গ, বিভিন্ন রকম মশলাও কিন্তু শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে উৎপন্ন হয়। তোমরা গ্রাফাইটের নাম শুনেছো, শুনেছো তো? এক ধরনের খনিজ। সেই গ্রাফাইট কিন্তু উৎপাদনে পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে শ্রীলঙ্কা। ঠিক আছে, তাহলে শ্রীলঙ্কা কিন্তু খনিজ সম্পদে একদম যেমন সমৃদ্ধ, তেমনি কিন্তু বিভিন্ন রকম যে পদ্মরাগ মণি থেকে শুরু করে নীলকান্ত মণি বা মূল্যবান রত্ন যেমন পাওয়া যায়, তেমনি কৃষিকাজও একটি উন্নত দেশের নাম কি? শ্রীলঙ্কা। চারিদিকে জলভাগ রয়েছে শ্রীলঙ্কার, তাই শ্রীলঙ্কা কিন্তু একটি দ্বীপ দেশ। মনে রাখবে তোমরা, শ্রীলঙ্কা, মালদ্বীপ এগুলো কিন্তু একটি দ্বীপ দেশ। এরপরে পাকিস্তান পড়েছিলাম। বলতো, পাকিস্তানের যে কৃষি কাজ হয় সেটা মূলত কার মাধ্যমে হয়ে থাকে? ভেরি গুড, সেচ কাজের মাধ্যমে কিন্তু কৃষিকাজ হয়ে থাকে। কোথায়? না, পাকিস্তান। কেননা পাকিস্তানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ কম, তাও সেচ কাজের মাধ্যমে সেখানে কিন্তু কৃষিজ ফসল উৎপন্ন হয়। ধান, গম, জোয়ার, ভুট্টা, তৈলবীজ, তুলা, ডাল ইত্যাদি কিন্তু পাকিস্তানে উৎপন্ন হয়। পাকিস্তানের রাজধানীর নাম কি বলতো? ভেরি গুড, পাকিস্তানের রাজধানীর নাম কিন্তু হলো ইসলামাবাদ। এবং প্রধান যে নদী সেটি হলো কিন্তু সিন্ধু নদী। তোমরা সিন্ধু নদীর নাম সকলে শুনেছো, শুনেছো তো? সেই সিন্ধু নদী কিন্তু হলো পাকিস্তানের প্রধান নদী। দেখো, ক্যারেজ প্রথার মাধ্যমে যদি বলে ক্যারেজ প্রথার মাধ্যমে কোথায় চাষবাস হয়, উত্তর কি হবে? পাকিস্তানে। ক্যারেজ প্রথা কি? পাকিস্তানের পশ্চিম দিকে কিন্তু তেমন বৃষ্টিপাত হয় না, তাই চাষবাসের জন্য খাল কেটে মাটির তলা থেকে জল নিয়ে যাওয়ার একটা প্রচলন রয়েছে। সেটাকেই বা সেই পদ্ধতিকেই আমরা কি বলবো বলতো? ক্যারেজ প্রথা। মনে থাকবে। এছাড়া আমরা প্রতিবেশী দেশগুলির সাথে ভারতের যে রপ্তানিকারক দ্রব্য এবং আমদানিকারক দ্রব্য কি কি, সেগুলোও কম বেশি পড়েছিলাম। যেমন বাংলাদেশ থেকে আমরা কিন্তু কি কি আমদানি করি বাংলাদেশ থেকে? সুতি বস্ত্র, ইলিশ মাছ, সুপারি, চামড়া, এছাড়া কাগজ, কাঁচা পাট কিন্তু বাংলাদেশ থেকে আমরা আমদানি করি। আর রপ্তানি করি কি? মোটর গাড়ি, ওষুধ, চিনি, কয়লা, ইস্পাত ইত্যাদি কিন্তু আমরা বাংলাদেশে রপ্তানি করি। তাহলে এই যে দেখলে রপ্তানি আমদানি করছে এই দেশগুলির সাথে, এগুলি কিন্তু তাদের নিজেদের মধ্যে সম্পর্ক এবং শান্তি এবং যে অর্থনৈতিক প্রগতি সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড। এবারে আমরা আজকের যে বিষয়, তোমাদের বইতে যে নবম অধ্যায় রয়েছে উত্তর আমেরিকা, সেই উত্তর আমেরিকা সম্পর্কে জানবো। প্রথমে আমরা জানবো এই উত্তর আমেরিকা দেশটি বা সরি উত্তর আমেরিকা মহাদেশটি কিভাবে আবিষ্কার হলো।
দেখো, আমেরিকা অভিযান আজ থেকে প্রায় 500 বছর আগে উত্তর আমেরিকা মহাদেশের কথা কিন্তু মানুষের কাছে অজানা ছিল। কি বলছে না, মাত্র 500 বছর আগে। আমরা ইতিহাস বই যখন পড়ি তখন দেখি না যে 500 বছর আগে ভারতবর্ষে বিভিন্ন মোগল সম্রাট থেকে শুরু করে আহ, বিভিন্ন রাজারা কিন্তু কি করতো, শাসন করে চলেছে। সেই মূলত মাত্র 500 বছর আগেও কিন্তু মানুষ এই আমেরিকা মহাদেশের কথা অজানা ছিল। 1492 খ্রিস্টাব্দে ইতালির নাবিক, তার নাম কি ছিল, খ্রিস্টোফার কলম্বাস। তিনি ইউরোপ থেকে ভারতে আসার যে পথ, সেই পথ কিন্তু আবিষ্কার করার উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। ভালো করে শুনবে যে খ্রিস্টোফার কলম্বাস ভারতে আসা জলপথ আবিষ্কার করতে গিয়ে কি করেছিলেন, সমুদ্রে রওনা দিয়েছিলেন। তিনি দীর্ঘদিন সমুদ্রে রওনা করার পর একটি দ্বীপপুঞ্জে কিন্তু এসে পৌঁছান। তখন তিনি ভাবেন এটা ভারতীয় দ্বীপপুঞ্জ। বুঝলে কি ভাবলো তিনি, যে ভাবলেন যে এটা ভারতীয় দ্বীপপুঞ্জ, কিন্তু আদতে সেটা ভারতীয় দ্বীপপুঞ্জ ছিল না। 1501 সালে আরেকজন পর্তুগিজ নাবিক, যার নাম হচ্ছে আমেরিকো ভেসপুজি, কলম্বাসের যে পথ, সেই পথ তিনি অনুসরণ করেন এবং অনুসরণ করতে করতে উত্তর আমেরিকার যে মূল ভূখণ্ড, সেখানে এসে কিন্তু তিনি পৌঁছে যান এবং সেখানে এসে তিনি অনুভব করেন এটা কিন্তু ভারতবর্ষ নয়, এটা একটা অজানা ভূখণ্ড। তিনি তার নিজের নাম অনুসারে সেই মহাদেশের নামকরণ করেন কি না, আমেরিকা মহাদেশ। তাহলে গল্পটা তোমরা বুঝতে পারলে। যদি তোমাদের প্রশ্ন আসে উত্তর আমেরিকা বা আমেরিকা মহাদেশ কবে কে আবিষ্কার করেছিলেন, তখন কিন্তু তোমাদের উত্তর হবে 1501 সালে পর্তুগিজ নাবিক আমেরিকো ভেসপুজি কলম্বাসের পথ অনুসরণ করে কিন্তু উত্তর আমেরিকা মহাদেশটি আবিষ্কার করেছিলেন। আয়তনের দিক থেকে উত্তর আমেরিকা কিন্তু পৃথিবীর তৃতীয় বৃহত্তম মহাদেশ। প্রথম রয়েছে এশিয়া, ক্ষুদ্রতম রয়েছে ওশেনিয়া মহাদেশ। মূলত 7টা মহাদেশ রয়েছে, তার মধ্যে তৃতীয় যে বৃহত্তম মহাদেশ সেটি হলো কিন্তু উত্তর আমেরিকা মহাদেশ। আমাদের ভারতবর্ষের যা আয়তন, সেই আয়তনের প্রায় 6 গুণ বড় এই উত্তর আমেরিকা মহাদেশ। অর্থাৎ 6টা ভারতবর্ষ এক জায়গায় করলেই কিন্তু এরকম উত্তর আমেরিকার আয়তন আমরা পাবো। বুঝতে পেরেছ? আচ্ছা, এরপরে দেখো, পানামা যোজক, পানামা যোজক ও পানামা খাল। তোমরা উত্তর আমেরিকার সাথে সাথে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এটাও তোমরা নাম শুনেছ। আয়তন এটা চতুর্থ মহাদেশ। এই উত্তর আমেরিকা আর দক্ষিণ আমেরিকা, এই দুটি মহাদেশের কে যে বিচ্ছিন্ন করেছে যে যোজক, তাকে কিন্তু আমরা কি বলবো বলতো, পানামা যোজক। দেখো, দুটি মহাদেশকে একসঙ্গে যুক্ত করে যে সংকীর্ণ ভূখণ্ড হলো, সেটাকে আমরা কি বলবো, যোজক। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা মহাদেশের মাঝে অবস্থিত সংকীর্ণ ভূখণ্ডটি হলো পানামা যোজক। দেখো, এটা হচ্ছে উত্তর আমেরিকা, আর নিচের দিকে এটা কি হলো, সাউথ আমেরিকা অর্থাৎ দক্ষিণ আমেরিকা। এর মাঝখানে যে যোজকটা রয়েছে, যে ভূখণ্ডটা রয়েছে, সেটাকে আমরা কি বলবো, পানামা যোজক। 1914 সালে পানামা যোজকটিকে কেটে পানামা খালপথ তৈরি করা হয়। এর ফলে কি হলো না, উত্তর আমেরিকার পূর্ব উপকূল ও ইউরোপের সঙ্গে দক্ষিণ আমেরিকার পশ্চিম উপকূলের কিন্তু যে নৌ যোগাযোগ, সেটা কিন্তু অনেকটাই সহজ হয়ে গেল। দেখো, এপারে রয়েছে কি, ক্যারিবিয়ান সি বা তারপর রয়েছে আটলান্টিক মহাসাগর, আর এপারে কি রয়েছে, প্রশান্ত মহাসাগর বা প্যাসিফিক ওশিয়ান। তাহলে এই দুটো যে মহাসাগর রয়েছে বড় বড়, সেই দুটোর মাধ্যমে যোগ সংযোগ স্থল কে হলো, পানামা খাল। অর্থাৎ পানামা যোজকটাকে কেটে কিন্তু ব্যবসা বাণিজ্য সুবিধার জন্য পানামা খাল কিন্তু কাটা হয়েছিল। দেখো নিচে এই ছবিটা দেখো, এদিকে রয়েছে তোমার আটলান্টিক ওশিয়ান, আর এপারে খাল কাটার মাধ্যমে পশ্চিম দিকে কিন্তু রয়েছে প্রশান্ত মহাসাগর। ঠিক আছে? তাহলে তোমরা পরীক্ষায় যদি আসে যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে কে, তখন কি বলবে, পানামা খাল। ভেরি গুড। আচ্ছা, এরপরে দেখো কি রয়েছে।
এক নজরে উত্তর আমেরিকা, অর্থাৎ উত্তর আমেরিকা সম্পর্কে আমরা কিছু কিছু বিষয় সম্পর্কে কিন্তু জানবো। তোমরা ডান দিকে ছবিটা লক্ষ্য রাখবে, এটা হলো উত্তর আমেরিকার ছবি। অবস্থান, কোন স্থানের বা কোন জায়গার আমরা অবস্থান নির্ণয় করবো কি করে? সেখানকার অক্ষাংশগত অবস্থান এবং দ্রাঘিমাগত অবস্থানের মাধ্যমে কিন্তু আমরা কি করব না অবস্থান নির্ণয় করব, তাই তো? মহাদেশটির দক্ষিণে 7 ডিগ্রি উত্তর অক্ষাংশ থেকে 84 ডিগ্রি উত্তর অক্ষাংশ পর্যন্ত এবং পূর্ব দিকে 20 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা থেকে 173 ডিগ্রি পশ্চিম দ্রাঘিমা পর্যন্ত কিন্তু এই মহাদেশটি বিস্তৃত। তাহলে এই মহাদেশের অক্ষাংশগত অবস্থান এবং দ্রাঘিমা যে অবস্থান সেটা আমরা জানলাম। এরপরে কি রয়েছে? সীমানা, যেমন চারিদিকে উত্তর পশ্চিম বা পূর্ব এদিকে কোন কোন সীমানা রয়েছে উত্তর আমেরিকা সেটা আমরা জানবো। প্রথমে দেখো, মহাদেশটির সব দিকেই কিন্তু সাগর মহাসাগর দিয়ে ঘেরা। দেখো এই যে মহাদেশ, এপারে দেখো সাগর রয়েছে, এপারেও সাগর রয়েছে, এপারেও দেখো সাগর রয়েছে, আর নিচের দিকেও কিন্তু সাগর রয়েছে। তাহলে মহাদেশটির কিন্তু প্রায় চারিদিকে সাগর বা সমুদ্র দ্বারা কিন্তু ঘেরা। উত্তরে রয়েছে উত্তর মহাসাগর, তাহলে এই উত্তর দিকে কি রয়েছে? উত্তর মহাসাগর। পূর্ব দিকে কি রয়েছে? আটলান্টিক মহাসাগর, একটু আগে আমরা পড়লাম না? উত্তর দিকে পূর্ব দিকে রয়েছে আটলান্টিক মহাসাগর এবং দক্ষিণ পশ্চিম দিকে রয়েছে কিন্তু প্রশান্ত মহাসাগর। তাহলে এদিকে আর এদিকে কি রয়েছে? প্রশান্ত মহাসাগর। উত্তরে উত্তর সাগর এবং পূর্ব দিকে কিন্তু রয়েছে আটলান্টিক মহাসাগর। আচ্ছা, এরপর দেখা রয়েছে এক নজরে উত্তর আমেরিকার মধ্যে উত্তর আমেরিকার মহাদেশের উত্তরে অবস্থিত বেরিং প্রণালী কি করেছে না এশিয়া মহাদেশ থেকে কিন্তু একে পৃথক করেছে। উত্তর আমেরিকার এরকম উত্তর দিকে কিন্তু রয়েছে এশিয়া মহাদেশ। উত্তর আমেরিকার এটা উত্তর আমেরিকা, এটা এশিয়া মহাদেশ। এর মাঝখানে যে প্রণালীটা এই দুটো মহাদেশকে ভাগ করেছে তার নাম কিন্তু হলো বেরিং প্রণালী। খুব ইম্পর্টেন্ট যে উত্তর আমেরিকা এবং এশিয়া মহাদেশকে ভাগ করেছে কোন প্রণালী? প্রশ্ন আসে পরীক্ষায়, কি লিখবে তাহলে তোমরা? বেরিং প্রণালী। ভেরি গুড। উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার মহাদেশের মাঝখানে অবস্থিত শঙ্খনী ভূখণ্ডটা হলো কিন্তু পানামা যোজক। আর পানামা খাল মহাদেশটিকে দক্ষিণ আমেরিকা আর উত্তর আমেরিকা থেকে দুজনকে পৃথক করেছে। অর্থাৎ আমরা পড়ছি উত্তর আমেরিকা, তাহলে উত্তর আমেরিকাকে দক্ষিণ আমেরিকা থেকে পৃথক করেছে কে? পানামা খাল। দেখো এই যে পানামা ক্যানেল, এদিকে রয়েছে আটলান্টিক ওশিয়ান, এদিকে রয়েছে প্রশান্ত মহাসাগর, মাঝখানে কিন্তু এই খালটা কাটা হয়েছে যার নাম কিন্তু হলো পানামা খাল। আগেই পড়েছি আমরা এটা, তাই তো? আচ্ছা, এক নজরে উত্তর আমেরিকা। এরপরে রয়েছে দেখো উত্তর আমেরিকার প্রধান নদী। উত্তর আমেরিকার প্রধান যে নদী তার নাম কিন্তু হলো মিসিসিপি মিসৌরি নদী। মনে থাকবে? তাহলে উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? মিসিসিপি মিসৌরি। এর আগে তো তোমরা ক্লাস 7-এ এশিয়া মহাদেশ পড়ে এসেছো। বলো তো এশিয়া মহাদেশের প্রধান নদীর নাম কি? মনে আছে তোমাদের? মনে নেই, তাই তো? শোনো, এশিয়া মহাদেশের প্রধান যে নদী তার নাম কিন্তু হলো ইয়াংশি নদী। দৈর্ঘ্য সব থেকে বেশি। আচ্ছা, উচ্চতম শৃঙ্গের নাম। উত্তর আমেরিকার উচ্চতম যে শৃঙ্গ তার নাম কিন্তু হলো মাউন্ট ম্যাককিনলে। মনে থাকবে? যার উচ্চতা 6195 মিটার। উচ্চতম শৃঙ্গের নাম কি? ম্যাককিনলে। এশিয়া মহাদেশের উচ্চতম শৃঙ্গের নাম কি বলতো? ভেরি গুড, মাউন্ট এভারেস্ট হলো এশিয়া মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। শুধু এশিয়া না, সমগ্র পৃথিবীর যে উচ্চতম শৃঙ্গ তার নাম কিন্তু হলো মাউন্ট এভারেস্ট। দেশের সংখ্যা, উত্তর আমেরিকায় দেশের সংখ্যা কিন্তু হলো 23টি। টোটাল কয়টি দেশ রয়েছে উত্তর আমেরিকায়? 23টি। এদের মধ্যে কয়েকটা বিখ্যাত দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা, আলাস্কা। এগুলো কিন্তু তোমরা সকলেই নাম শুনেছ, তাই না? উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্র পৃথিবীর সব থেকে শক্তিধর একটি দেশ।
অর্থনৈতিক, সামরিক দিক দিয়ে, সমস্ত দিক দিয়ে কিন্তু এগিয়ে যে দেশটি, তার নাম কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র। সেটি এই উত্তর আমেরিকা মহাদেশে কিন্তু অবস্থিত। এই উত্তর আমেরিকার কয়েকটি বিখ্যাত শহর রয়েছে, তার মধ্যে রয়েছে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক, ক্যালিফোর্নিয়া, মেক্সিকো সিটি, শিকাগো কিন্তু বিখ্যাত শহর। তোমরা বলো তো, তোমরা তো ক্যালিফোর্নিয়া সম্পর্কে পড়েছো, তোমাদের ক্লাস 8 কিন্তু রয়েছে, ছিল জলবায়ু অঞ্চল। ক্যালিফোর্নিয়া কিসের জন্য বিখ্যাত বলো তো? দেখি তোমাদের কার কার মনে আছে ক্যালিফোর্নিয়া কিসের জন্য বিখ্যাত। ভেরি গুড, হলিউড, অর্থাৎ সিনেমা শিল্পের জন্য ক্যালিফোর্নিয়া কিন্তু বিখ্যাত একটি জায়গা, যা যেখানে হলিউড অবস্থান করছে। মনোরম পরিবেশ, রোদ উজ্জ্বল সবসময় পরিবেশ থাকে এই ক্যালিফোর্নিয়াতে। আচ্ছা দেখো, এই যে উত্তর আমেরিকা, তার মধ্যে কানাডা কিন্তু সব থেকে বেশি জায়গা জুড়ে অবস্থান করছে। এছাড়া যুক্তরাষ্ট্র, আলাস্কা, আরো অনেক দেশ কিন্তু ছোট ছোট রয়েছে উত্তর আমেরিকা। আর উপরে যে ছবিটা দেখছো, এটা কিন্তু মাউন্ট ম্যাককিনলের ছবি। এরপর রয়েছে দেখো উত্তর আমেরিকার প্রাকৃতিক বৈচিত্র্য। ভূপ্রাকৃতিক তারতম্যের ভিত্তিতে উত্তর আমেরিকা মহাদেশকে 3টি ভাগে কিন্তু ভাগ করা যায়। প্রাকৃতিক বৈচিত্র্য মানে ভূপ্রাকৃতিক, অর্থাৎ উত্তর আমেরিকার ভূমির প্রকৃতি কোথায় কেমন। কোথাও ভূমির প্রাকৃতি উঁচু, কোথাও সমতল, আবার কোথাও কিন্তু মালভূমি প্রকৃতির। তা আমরা পড়েছিলাম না, ভূপ্রকৃতিকে 3 ভাগে ভাগ করা যায়, পর্বত, মালভূমি আর সমভূমি। ঠিক তেমনি সমগ্র উত্তর আমেরিকার যে ভূপ্রকৃতি, তাকে কিন্তু 3টি অংশে ভাগ করা যায়। পশ্চিমে রয়েছে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা অঞ্চল, অর্থাৎ এই যে দিকটা তোমরা দেখছো, মহাদেশের পশ্চিমী দিক পার্বত্য অঞ্চল। দেখো এই যে দাগগুলো রয়েছে ব্রাউন কালারের, এগুলো কিন্তু বড় বড় সব পর্বত। 2 নম্বর রয়েছে দেখো কি, মধ্যভাগের সমভূমি অঞ্চল। তাহলে মধ্যভাগে কি রয়েছে? সমভূমি অঞ্চল। এই যে হলুদ কালারের যে অংশগুলো দেখছো, এগুলো কিন্তু সমভূমি অঞ্চল। এগুলো কিন্তু পুরোটাই সমভূমি অঞ্চল মধ্যভাগে। এবং পূর্ব দিকে কিন্তু রয়েছে উচ্চভূমি। পূর্ব দিকে কি রয়েছে? এই যে পূর্ব দিকে এই অংশটা, এখানেও কিন্তু দেখো উচ্চভূমি অবস্থান করছে। তাহলে ভূপ্রকৃতি অনুসারে উত্তর আমেরিকা 3 ভাগে ভাগ করা যায়: পশ্চিমে পার্বত্য অঞ্চল, মধ্যভাগের সমভূমি অঞ্চল এবং পূর্ব দিকের উচ্চভূমি। দেখো, প্রথমে রয়েছে পশ্চিমে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা অঞ্চল। পশ্চিমে পার্বত্য অঞ্চল বা কর্ডিলেরা অঞ্চল কি বলছে না, পশ্চিম প্রান্তে প্রশান্ত মহাসাগরের উপকূল বরাবর বেনিং প্রণালী থেকে শুরু করে দক্ষিণে পানামা খাল পর্যন্ত কিন্তু বিস্তৃত এই পার্বত্য অঞ্চল। দেখো এখানে কি রয়েছে, এই যে লেখা রয়েছে বেনিং প্রণালী, যেটা এশিয়া থেকে উত্তর আমেরিকাকে বিচ্ছিন্ন করেছে। তাহলে এখান থেকে একদম এই পানামা খাল পর্যন্ত এই যে উচ্চভূমি রয়েছে, এটা প্রশান্ত মহাসাগরের কিন্তু উপকূলবর্তী অঞ্চলে সৃষ্টি হয়েছে। তাহলে তোমরা ছবি দেখে বুঝতে পারলে মহাদেশটির পশ্চিম প্রান্তে রয়েছে কিন্তু বিস্তীর্ণ পার্বত্য অঞ্চল, সেটা বেনিং প্রণালী থেকে, উত্তরে বেনিং প্রণালী থেকে দক্ষিণে পানামা খাল পর্যন্ত বিস্তৃত। এই পার্বত্য অঞ্চলটি হিমালয় পার্বত্য অঞ্চলের মতোই কিন্তু নবীন ভঙ্গিল পর্বত। তাহলে হিমালয় নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, ঠিক তেমনি এখানে যে পর্বতটা রয়েছে সেটাও কিন্তু, বা পর্বত শ্রেণীটা রয়েছে সেটা কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। প্রধান পর্বত শ্রেণীগুলি হলো পোস্ট রেঞ্জ, আলাস্কা রেঞ্জ, বুকস রেঞ্জ ইত্যাদি। এদের মধ্যে আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে হলো উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। তোমরা আগেই পড়েছো যে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট ম্যাককিনলে। তাহলে এই মাউন্ট ম্যাককিনলে কিন্তু উত্তর আমেরিকার আলাস্কা যে রেঞ্জ রয়েছে পশ্চিম দিকে, সেখানে কিন্তু গড়ে উঠেছে। এরপরে দেখো রয়েছে কর্ডিলেরা। কর্ডিলেরা কথার অর্থ কি বলতো? কর্ডিলেরা কথার অর্থ হলো কিন্তু শৃঙ্খল। উত্তর আমেরিকার পার্বত্য অঞ্চলে কতকগুলো সমান্তরাল নবীন ভঙ্গিল পর্বতমালা কিন্তু গঠিত হয়েছে। আর এগুলোকে একসাথে কি বলা হয়? কর্ডিলেরা। দেখো এগুলো সবই কিন্তু হলো নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। মাউন্ট ম্যাককিনলে থেকে শুরু করে আলাস্কা রেঞ্জ, পোস্ট রেঞ্জ, এগুলো সব কিন্তু নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ। আর এগুলোকে একত্রে কি বলা হচ্ছে? কর্ডিলেরা বা শৃঙ্খল।
আচ্ছা, এরপরে দেখা রয়েছে মৃত্যু উপত্যকা। এই যে পশ্চিমের পার্বত্য অঞ্চল, এই পশ্চিমের পার্বত্য অঞ্চলে কি রয়েছে, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু একটি স্থান রয়েছে। এই অঞ্চলে প্রাপ্ত যে সামান্য জলের লবণতা এত বেশি যে এখানে কিন্তু কোনো প্রাণী বা জীব বেঁচে থাকতে পারে না। এই গভীর উপত্যকায় মৃত্যু উপত্যকা নামে পরিচিত। যেহেতু কোনো জীব বেঁচে থাকতে পারে না সেখানে, তাই সেটাকে কি বলা হয়, মৃত্যু উপত্যকা। কেন, যে সামান্য জলটুকু রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ রয়েছে, ফলে কোনো জীব বেঁচে থাকতে পারে না। বুঝতে পেরেছো? ডান দিকে দেখো সেই ছবি, ভূপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার, কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু, এবং যেটুকু জল রয়েছে এইসব স্থানে প্রচুর লবণ, তাই এটাকে কি বলা হয়, মৃত্যু উপত্যকা। পরীক্ষায় কিন্তু আসে যে মৃত্যু উপত্যকা কাকে বলে, কোথায় অবস্থিত। উত্তর আমেরিকার যে পশ্চিমে পার্বত্য অঞ্চল রয়েছে সেখানে মৃত্যু উপত্যকা অবস্থান করছে। এই উপত্যকা উত্তর আমেরিকার উষ্ণতম স্থান, সব থেকে উষ্ণ স্থান যেটা কোথায়, সেটা হচ্ছে উত্তর আমেরিকা, এবং পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান। সমগ্র পশ্চিম গোলার্ধের নিম্নতম স্থান তাহলে কি, মৃত্যু উপত্যকা। এবং উত্তর আমেরিকার উষ্ণতম স্থানের নাম কি, যদি পরীক্ষায় আসে এরকম, ভেরি গুড, কি হবে না, মৃত্যু উপত্যকা। আচ্ছা, এরপরে দেখা রয়েছে মধ্যভাগের সমভূমি অঞ্চল। উত্তরের সুমেরু থেকে দক্ষিণে মেক্সিকো সাগর পর্যন্ত এই বিশাল যে অঞ্চল রয়েছে সেটাকে আমরা কি বলবো, মধ্যভাগের সমভূমি অঞ্চল। দেখো এইখান থেকে এই যে দক্ষিণে এই অংশটার মধ্যে যে এই হলুদ যে রংটা দেখছো তোমরা, এটা কিন্তু বিরাট একটা সমভূমি অঞ্চল অবস্থান করছে উত্তর আমেরিকার মধ্যভাগে। প্রধানত ম্যাকেঞ্জি, সেন্ট লরেন্স, মিসিসিপি, মসৌরিগুলির নদীগুলির অববাহিকা নিয়ে কিন্তু এই সমভূমি অঞ্চলটা গঠিত হচ্ছে। তবে এই যে অঞ্চল যে পুরোপুরি সমতল তা কিন্তু নয়, সব মিলিয়ে অঞ্চলটা কিন্তু তরাঙ্গায়িত, অর্থাৎ উঁচু নিচু জায়গা রয়েছে এই অঞ্চলগুলিতে। এই সমভূমির উত্তরের দিকে হাডসন উপসাগরকে কেন্দ্র করে বিখ্যাত কানাডিয়ান সিড অঞ্চল কিন্তু অবস্থান করছে। হাডসন উপসাগর কোথায় দেখো তো, উত্তর দিকে, এই যে। আর এর চারিদিকে যে অংশটা অবস্থান করছে তাকে আমরা কি বলবো, কানাডিয়ান সিল্ড অঞ্চল। এই কানাডিয়ান সিল্ড অঞ্চলের আরো একটা নাম কিন্তু রয়েছে, কি বলতো, বলো, লরেন্সীয় উচ্চভূমি। ভেরি গুড। দেখো, দীর্ঘদিন ধরে হিমবাহের ক্ষয়কাজের ফলে এই অঞ্চলটা কিন্তু বর্তমানে সমভূমিতে পরিণত হচ্ছে। হিমবাহের ক্ষয়কাজ হচ্ছে মানে বরফের ক্ষয়কাজের ফলে দীর্ঘদিন ধরে কিন্তু এটি উঁচু ছিল, ধীরে ধীরে কিন্তু সেটা নিচু স্থানে রূপান্তরিত হয়েছে। দক্ষিণ পূর্ব অংশে হিমালয়ের ক্ষয়কার্যের ফলে 5টা হ্রদ কিন্তু সৃষ্টি হয়েছে। বৃহত্তম 5টা হ্রদ কিন্তু এখানে সৃষ্টি হয়েছে। এর মধ্যে কি কি সেই হ্রদ, দেখো রয়েছে সুপিরিয়র, মিশিগান, হুরন, ইরি আর অন্টারিও। এই 5টি হ্রদকে কিন্তু একত্রে কি বলা হয় জানো, সরি, এই 5টা হ্রদকে কিন্তু একত্রে বলা হয় পঞ্চহ্রদ। পৃথিবীর সব থেকে বড় মিষ্টি জলের হ্রদ কিন্তু হলো এই সুপিরিয়র। মনে থাকবে, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে এই বিশাল যে সমভূমি অঞ্চল, এই সমভূমি অঞ্চলকে কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়। কি কি, সেন্ট লরেন্স নদীর অববাহিকা অঞ্চল, হ্রদ অঞ্চলের সমভূমি অঞ্চল, পেইরি সমভূমি অঞ্চল এবং মিসিসিপি মসৌরি অববাহিকা সমভূমি। প্রথমে বলেছিলাম যে মধ্যভাগের যে সমভূমি সেগুলো কিন্তু কয়েকটা নদীর অববাহিকাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেটা সেন্ট লরেন্স, মিসিসিপি মসৌরি অববাহিকা। পেইরি সমভূমি হচ্ছে এক ধরনের সমভূমি যেখানে কিন্তু প্রচুর পরিমাণে তৃণভূমির সৃষ্টি হয়। দেখো, পশুপালনে কিন্তু খুব উন্নত একটি স্থান হচ্ছে এই পেইরি সমভূমি অঞ্চল। এছাড়া এই যে হ্রদ, এই হ্রদ অঞ্চল কেন্দ্র করে চারিদিকে যে সমভূমি অঞ্চল গড়ে উঠেছে তাকেও কিন্তু বলা হয় হ্রদ অঞ্চলের সমভূমি। তাহলে এই মাঝখানের যে মধ্যভাগের সমভূমি তাকে আমরা মূলত 4টে ভাগে ভাগ করলাম, তাই তো? আচ্ছা, এরপরে দেখো রয়েছে কানাডীয় বা লরেন্সীয় উচ্চভূমি। তোমরা সকলেই জেনেছো যে উত্তর আমেরিকার উত্তর দিকে যে হাডসন উপসাগর রয়েছে, সেই হাডসন উপসাগরকে কেন্দ্র করে এই উচ্চভূমি কিন্তু অবস্থান করছে, তাই এই উচ্চভূমিকে কি বলা হয়, কানাডীয় শিল্ড অঞ্চল। বহু বছর ধরে ক্ষয়প্রাপ্ত হয়ে অঞ্চলটি উচ্চভূমি বা মালভূমির আকার কিন্তু ধারণ করেছে।
এই যে এই অংশটা, এটা আগে উচ্চভূমি ছিল, কিন্তু ধীরে ধীরে হিমবাহ ক্ষয়কার্যের ফলে কিন্তু মালভূমিতে পরিণত হয়েছে। পূর্ব দিকের উচ্চভূমি, পূর্বের উচ্চভূমিকে তিনটি উচ্চভূমি নিয়ে গঠিত। ল্যাব্রাডার মালভূমির মধ্যভাগের নিম্ন ইংল্যান্ড উচ্চভূমি এবং সবার দক্ষিণে রয়েছে কিন্তু অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল। দেখো পূর্ব দিকে এই যে বিখ্যাত পর্বতটা দেখছো, এটা কিন্তু হলো, বা উচ্চভূমি দেখছো, এটার নাম কিন্তু হলো অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল। আমরা নবীন ভঙ্গিল পড়েছিলাম আল্পস পর্বত, হিমালয়, কিন্তু এই অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চল কিন্তু এটা কিন্তু ভঙ্গিল নবীন নয়, প্রাচীন ভঙ্গিল পর্বতের একটি উদাহরণ। অর্থাৎ দিনের পর দিন নানান রকম পৃথিবীর যে ক্ষয় কাজ রয়েছে, সেই ক্ষয় কাজের দ্বারা কিন্তু এই উচ্চভূমিটা ধীরে ধীরে মালভূমিতে পরিবর্তন হচ্ছে। আর এই পার্বত্য অঞ্চলের বা অ্যাপেলেশিয়ান পার্বত্য অঞ্চলের যে সর্বোচ্চ শৃঙ্গ, তার নাম কিন্তু হলো মাউন্ট মিসেল। তাহলে পূর্ব উচ্চভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট মিসেল, তাই তো? আচ্ছা, তাহলে আমরা কিন্তু উত্তর আমেরিকার যে ভূপ্রাকৃতিক অঞ্চল, সেই ভূপ্রাকৃতিক অঞ্চল সম্পর্কে কিন্তু বিস্তারিত জানলাম। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের সাথে উত্তর আমেরিকার নদ নদী, জলবায়ু ইত্যাদি সম্পর্কে আলোচনা করব। আজকে যেটুকু বিষয় পড়লাম সেখান থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসে সেটা কিন্তু আমরা একটু দেখব। দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তর আমেরিকার প্রধান নদীর নাম কি? বলো। ভেরি গুড, মিসিসিপি মিসুরি হলো কিন্তু উত্তর আমেরিকার প্রধান নদী। দ্বিতীয়, উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গের নাম কি? কি বলো, পড়লে তো এক্ষুনি। আলাস্কা রেঞ্জের মাউন্ট ম্যাককিনলে হলো কিন্তু উত্তর আমেরিকার উচ্চতম শৃঙ্গ। তিনের দাগ দেখো কি রয়েছে, উত্তর ও দক্ষিণ আমেরিকাকে পৃথক করেছে কে? উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা, এই দুটি যে মহাদেশ রয়েছে, কে পৃথক করেছে? পানামা খাল। খুব ভালো বলেছো, ভেরি গুড। 4 নম্বর, উত্তর আমেরিকা ও এশিয়া মহাদেশকে পৃথক করেছে কে? বেরিং প্রণালী। বা কানাডীয় শিল্ড অঞ্চলের অপর নাম কি? লরেন্সীয় উচ্চভূমি, তাই তো? ভেরি গুড। পঞ্চর হ্রদ কাকে বলে? না, উত্তর আমেরিকার মধ্যভাগে যে সমভূমি অঞ্চল রয়েছে সেখানে কিন্তু 5টি বৃহৎ হ্রদ রয়েছে। কি কি? সুপিরিয়র, হুরন, ইরি, অন্টারিও এবং মিশিগান। এই 5টা হ্রদকে একত্রে কি বলা হয়? পঞ্চর হ্রদ। এর মধ্যে সুপিরিয়র পৃথিবীর বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটা মনে রাখবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো রয়েছে 7 নাম্বার, কর্ডিলেরা শব্দের অর্থ কি? কর্ডিলেরা শব্দের অর্থ কি বলো? ভেরি গুড, কর্ডিলেরা শব্দের অর্থ হলো কিন্তু শৃঙ্খল। মনে থাকবে, শৃঙ্খল। 8 দাগ, মৃত্যু উপত্যকা কাকে বলে? আগে বলো তো কোথায় দেখা যায়, কোন অঞ্চলে? পশ্চিমের পার্বত্য অঞ্চলে। সমুদ্রপৃষ্ঠ থেকে 90 মিটার নিচু এই স্থান, যেখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। কারণ কি না, যেটুকু জল রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে লবণ জল রয়েছে, এই কারণে কিন্তু সেখানে কোনো জীব বেঁচে থাকতে পারে না। তাই একে কি বলা হয়? মৃত্যু উপত্যকা। মনে থাকবে? তাহলে এই যে কটা প্রশ্ন তোমরা খাতাতে নোট ডাউন করবে, পরীক্ষায় কিন্তু এগুলো খুবই আসে। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমার এই পর্যন্তই। আশা করি তোমরা উত্তর আমেরিকা এক নজরে এবং ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য সম্পর্কে বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা কি জানবো না, উত্তর আমেরিকার নদ নদী এবং জলবায়ু সম্পর্কে কিন্তু জানবো। থ্যাংক ইউ ক্লাস মনোযোগ দিয়ে শোনার জন্য, সকলকে অসংখ্য ধন্যবাদ।